গুড আফটারনুন এভরিবডি। আজকের রুটিনের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আছে। তো তার আগে আমি গত দিনের অ্যাসার্টিভের সাথে যে আমাদের ইন্টারোগেটিভ চলছিল ওখানে একটা ছোট কারেকশন আছে, ঠিক আছে? কারেকশনটা দেখব। আর তোমাদের যে সমস্ত ক্লাসমেটরা মিস করছে ক্লাস, তাদেরকে তোমাদের কাছে নাম্বার থাকলে একটু জানিয়ে দাও যে ক্লাস রেগুলার চলছে। রুটিনটা আমার মেসেঞ্জারে খোঁজ করে নিয়ে নেবে। ওকে, দেখো তোমরা গত দিনের যে মিসিংটা আছে। গতদিন একটা ইন্টারোগেটিভে যেভাবে আমরা ধারাবাহিকভাবে বলছি তাতে একটা কথা ছিল যে যদি নেগেটিভ থাকে আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করব, তাই না? কথাটা ছিল যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ আসবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আসবে। তো সেই ক্ষেত্রে আমরা শেষে একটা কোশ্চেন নেগেটিভ ছিল, নাথিং ইজ ইম্পসিবল। খুব ছোট্ট বাক্য, অল্পের জন্য কনফিউশন হয়ে যায় স্টুডেন্টদের। আমি তোমাদেরকে একটু দেওয়ার কারণও ছিল এটাই, যে কনফিউশন যাতে না হয় এই জন্য। তো এখানে নাথিং ইজ ইম্পসিবল, যদি এখানে নাথিং না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকতো তো আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতাম ইজেন্ট দিয়ে। তো যেহেতু সাবজেক্টে নাথিং থাকাতে এটা নিজেই হয়ে গেছে নেগেটিভ, অথবা আমাদের আর ইজেন্ট বলা প্রয়োজন নাই, ঠিক আছে? ইজেন্ট বলা প্রয়োজন নাই। কি বলতে হবে? নাথিং ইজ ইম্পসিবল, এটার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হবে হোয়াট ইজ ইম্পসিবল। হোয়াট ইজ ইম্পসিবল, এটা যাতে ভুল উঠছে ঠিক করে নাও। আজকে আমরা অ্যাসার্টিভের সাথে ইম্পারেটিভের চেঞ্জটা দেখব। খেয়াল করো সবাই। অ্যাসার্টিভ হেডলাইন দাও, অ্যাসার্টিভ ভাইস ভার্সা ইম্পারেটিভ। যেহেতু আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে গঠনটাকে চেঞ্জ করতে হয়, এই জন্য প্রতিটার গঠন খুব প্রিলিমিনারি জিনিস, তবু সব লেভেলের স্টুডেন্টের জন্য মেধাগতভাবে সবাই এক সমান হয় না। অতএব যদি বুঝতে সমস্যা না হয় সেই জন্য সবার জন্য আমি খুব প্রিলিমিনারি অবস্থা থেকেই দেখাচ্ছি। অ্যাসার্টিভের আমরা জানি সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। অবজেক্ট থাকে, কখনো থাকে না। কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি সাবজেক্ট কি নেই? সাবজেক্ট আছে, কিন্তু সেটা হিডেন অবস্থায়। ইম্পারেটিভের সাবজেক্টে থাকবে হিডেন অবস্থায়, লুকানো থাকবে, দেখা যাবে না। সরাসরি শুরু হবে হাবোধক থাকলে ভার্ব দিয়ে, আর নাবোধক থাকলে ডন দিয়ে সেই ভার্ব থাকবে, কিংবা নেভার দিয়ে সেই ভার্ব থাকবে, নেভার দিয়ে সেই ভার্ব থাকবে, প্লাস এক্সটেনশন। এখানেও হাবোধক থাকলে ভার্ব, আর এখানে নাবোধক থাকলে স্ট্রাকচার অনুযায়ী নটটা আসবে। নটটা আসবে কি অনুযায়ী? টেন্স অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আসবে। তারপরে যা তুমি সেই ভার্বটা দিতে পারছো নেগেটিভ হবে। যাই হোক, এখন আমি যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে বলবো, তোমাদের কোশ্চিনে পুরো প্যাসেজটাই, বোর্ডের কোশ্চিনগুলো দেখো যে পুরো প্যাসেজটাই থাকে একই বিষয়ের উপরে। সেন্টেন্সগুলো ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন পরিবর্তন করতে বলে, কিন্তু একটা স্টোরি থাকে সেখানে আর কি। তো সেই ক্ষেত্রে আমার কোনো সেন্টেন্সের পাশে যদি ইম্পারেটিভ থাকে এবং সেটা যদি সাবজেক্ট সহ থাকে, তাহলে আমি সাবজেক্টটাকে অমিট করে দিলে আমি ভার্ব থেকে পাচ্ছি। আবার যদি সরাসরি ইম্পারেটিভ থাকে, আমাকে অ্যাসার্টিভ করতে বলে, তখন আমাকে সাবজেক্ট যোগ করতে হবে, ঠিক আছে? ধরো এইভাবে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে ইউ শুড read well. You should read well. সাবজেক্ট ছিল ইউ, সংশ্লিষ্ট ভাব, রিডের সাথে শুড দিয়ে দিয়েছে। আমি যখন ইম্পারেটিভে যাব, আমি মেইন ভার্বটা ধরবো, ঠিক আছে? আমি মেইন ভার্বটা ধরবো। তখন সরাসরি আমার ইম্পারেটিভ কী করলাম? এই সাবজেক্টের সাথে শুড, উইল, শ্যাল, মে, মাইট, ক্যান, কুড
বিভিন্ন অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ যা থাকবে পুরো বাদ দিয়ে দেবো। দিয়ে আমি সরাসরি ভার্বটাকে নিয়ে আসলাম, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম, রেড ওয়ান। শেখার জন্য শুরু বাক্য হিসেবে সহজ বাক্য দিয়ে শুরু করলাম, পরীক্ষায় তো একটু কঠিন আসবে। এখন আমি যদি অ্যাসার্টিভ নেগেটিভ দিয়ে বলি, অ্যাসার্টিভ যদি বলে ইউ উইল নট ওয়েস্ট টাইম, একইভাবে ইউ উইল নট, এই নটের কারণে আমি এখানে একটা ডু নট নিয়ে চলে আসছি। ইম্পারেটিভ করার সময় ডু নট বা ডন্ট নিয়ে আসছি, ডন্ট ওয়েস্ট টাইম, ডন্ট ওয়েস্ট টাইম। ওকে, এখন যতগুলো আমরা করছি সবগুলোই কিন্তু সামনে ইউ সাবজেক্ট সহ আছে। আমি যদি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করি, এগুলো করলাম অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমি যদি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করি, আমি ইম্পারেটিভ দিলাম যে নেভার টেল এ লাই। এখানেও দেখা যাচ্ছে যে উচিত অনুচিত অর্থে কথাটা আনা যায়। আমার দরকার একটা সাবজেক্ট, এবং এই নেভারের শুরুতে, কিংবা যদি এটাকে হাবোধক থাকতো তাহলে ভার্বের শুরুতে এখানে হিডেন অবস্থায় কি আছে, ইউ আছে। কিভাবে বুঝলাম? যখন সাবজেক্ট ছাড়া সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যেখানে ইউ হিডেন অবস্থায় আছে। সেই জন্য আমরা অ্যাসার্টিভটা কী করছি, ইউকে আমরা নিয়ে চলে আসছি। এখন এইটা তুমি ইটস ডিপেন্ডেন্ট অন দ্য সেন্টেন্স, যে সেন্টেন্সটা কী হিসেবে আছে। এখানে একটা অ্যাডভাইস সেন্টেন্স আছে, কাজে আমি যখন লিখবো এখানে অটোমেটিক আমি লিখবো যে ইউ শুড নেভার টেল এ লাই। কিন্তু আমি যদি একটা ইম্পারেটিভ এভাবে দিই যে শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এক্ষেত্রে কি? এক্ষেত্রে কিন্তু শাট দ্য ডোর এখানে এতটা বোঝা যাচ্ছে না টেলিং এ লাইয়ের মতো, উচিত বা অনুচিত। আমি জাস্ট একজনকে একটা কাজ করতে বললাম, শাট দ্য ডোর। এই ক্ষেত্রে আমার ইউটা নেমে আসবে, জাস্ট ইউ দিয়ে আমি সিম্পল ফিচার দিয়ে লিখতে হবে, ইউ উইল শাট দ্য ডোর। ওকে, এখন যদি আমি এইভাবে দিই লেট হিম শাট দ্য ডোর, লেট হিম শাট দ্য ডোর, এখানে কি আছে সাবজেক্ট বলো তো? এখানেও আমি লেট হিম বললেও ডোর শার্টের জন্য সাবজেক্ট থাকবে, যদিও হিম, কিন্তু তাকে করতে দিচ্ছি যাকে, তাকে আমি বলছি লেট হিম, দ্যাট ইজ ইউ লেট হিম, ইউ লেট হিম শাট দ্য ডোর। এই ক্ষেত্রেও অ্যাসার্টিভটা একই অবস্থায়, কিন্তু আমি এখানে ইউকে নিতে পারবো না, আমাকে এই হিয়ের ইচ্ছাটাকে প্রকাশ করতে হবে। এইখানে এতক্ষণ যেভাবে আমরা ইউ নিয়ে গেলাম, এখানে ইউ নেওয়া বন্ধ। যদি আমি লেট দিয়ে আস ব্যতীত অন্য কোনো প্রোনাউনকে ব্যবহার করি অবজেক্টিভ ফর্মে, অবজেক্টিভ কেসে, তাহলে সেই প্রোনাউনটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। ইভেন লেট আস বললেও আমাদের উই সাবজেক্ট হয়ে আসবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি প্রতিটা আগের ইম্পারেটিভগুলিতে প্রতিটাতে ইউ ধরছি, ভার্বের আগে ইউ ধরছি, বা নেগেটিভ দিয়ে ভার্ব দিলেও ইউ ধরছি, কিন্তু যখন লেট চলে আসলো তখন যদিও লেটের সাবজেক্ট টু ইউ, ইউ লেট হিম শাট দ্য ডোর, মানে তুমি তাকে দরজাটা বন্ধ করতে দাও, লেট হিম শাট দ্য ডোর। তবুও এই ক্ষেত্রে অ্যাসার্টিভ করার সময় এটা ব্যতিক্রম, মনে রাখবে যে হি উইল শাট দ্য ডোর, হি উইল শাট দ্য ডোর। আমি যদি বলি যে let him not open the window, তাকে জানালা খুলতে দিও না, এক্ষেত্রেও একই অবস্থা। এখানেও তোমার অ্যাসার্টিভ চলে আসবে এই হিম থেকে, হি উইল নট ওপেন দ্য
উইন্ডো। তবে যতগুলো তুমি এরকম লেট দিয়ে দেখবে সেই ক্ষেত্রে তুমি হিম, হার, দেম যাকেই দেখো না কেন, বা লেট মি যাকেই দেখো না কেন, উইল বা শ্যালের সাথে সাথে আই লাইক টু, হি লাইকস টু, হি উইল, হি ইন্টেন্ডস টু, হি উইশেস টু, এরকম বিভিন্ন সংশ্লিষ্ট শব্দ লাগাতে পারো, ভার্বের সাথে লাগাতে হবে। আইদার উইল অথবা শুড, যেখানে উচিত অনুচিত তখন শুড, অথবা যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু করতে চাই হিসেবে ব্যবহার করতে পারো, হি উইশেস টু শাট দ্য ডোর, হি ডাজন্ট ওয়ান্ট টু ওপেন দ্য উইন্ডো, এইভাবে লিখতে পারো। তাহলে আমরা এখন আরেকটা লিখতে পারি লেট আস দিয়ে, লেট আস স্পিক। যখনই দেখবে যে লেটের সাথে আস আসছে, এই ক্ষেত্রে আমরা ন্যারেশনে যেরকম লেটের সাথে আস থাকলে উই শুড ব্যবহার করেছি, এখানেও তাই। অ্যাসার্টিভের ক্ষেত্রে একইভাবে এই এরকম হিমের মতো এই আস থেকে উই হয়ে গেল, উই শুড স্পিক, উই শুড স্পিক। তো মোটামুটি আমরা 3 ধরনের পেলাম। একটা হচ্ছে ইউ সহ থাকবে, আর একটা থাকবে লেট দিয়ে আস ব্যতীত অন্য যেইটা থাকবে সেকে তাকেই আমি সাবজেক্ট বানাবো, আর লেটাস থাকলে উই এবং সাধারণত তার সাথে শুড দেব। তো অ্যাসার্টিভ ইম্পারেটিভ কম্পারেটিভলি সহজ। আমাদের ইন্টারোগেটিভে যত সময় লেগেছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে অতটা সময় ইম্পারেটিভে লাগার কথা না। আমরা এর সাথে সংশ্লিষ্ট অপটেটিভটা যদিও নেক্সট দিনের রুটিনে আছে, তো আমি চাচ্ছি অপটেটিভটা আজকে তোমাদেরকে করে দিতে। অপটেটিভটা দিয়ে আমি তোমাদেরকে দেখি অন্য আরেকটু অংশ আগায় দেওয়া যায় কিনা। এটা হয়ে গেলে তোমরা বোর্ড কোশ্চেন করবে। বোর্ড কোশ্চেন আমার ফ্রাইডে অনলাইন এক্সামের আগে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেনগুলো বলে দেবো, কোন সালে বোর্ডগুলোর উপর পরীক্ষা নেব। এবং ফ্রাইডের পরীক্ষার ব্যাপারে যারা এখনও শোনো নাই তারা শুনে নাও। তোমরা অবশ্যই আমার মেসেঞ্জারের সাথে লিঙ্ক দিয়ে রাখো। ফ্রাইডেতে ঠিক 3টার সময় তোমাদের মেসেঞ্জারে আমার কোশ্চিন চলে যাবে। ঠিক 4টার সময় পরীক্ষা শেষ করে 4:05 পর্যন্ত সময় থাকবে, আমার মেসেঞ্জারে তোমরা আবার পাঠিয়ে দিবে কোশ্চিনের আনসারগুলো, শুধু আনসার পাঠাবে। আমি তোমার মেসেঞ্জারে তোমার কোশ্চিন আনসার সেই সাথে তোমার প্রাপ্ত স্কোর জানিয়ে দেবো তোমার মেসেঞ্জারে। তারপরেও যদি বৃহস্পতিবার পর্যন্ত কেউ বা শুক্রবার পর্যন্ত কেউ আমার মেসেঞ্জারে লিঙ্ক করতে ব্যর্থ হও, তাহলে সরাসরি আমার মেসেঞ্জার খুলবে, সিরাজুল ইসলাম আসাদ নাম দিয়ে দেখবে যখন কোশ্চিন আছে, ঠিক শুক্রবার 3টার সময় পাবে। তো সেই প্রস্তুতির একটা জাস্ট আমি গ্রুমিং ওয়ার্ক করছি তোমাদের সাথে, খুব বেসিক জায়গা থেকে দেখাচ্ছি, যাতে কোশ্চিন আনসার করতে গিয়ে তোমাদের বোর্ড কোশ্চিন স্ট্যান্ডার্ডগুলো সমস্যা না হয়। তাই তো তোমরা অ্যাসার্টিভ ইম্পারেটিভ জন্য যা কিছু করলাম সেটা শেষে হোমওয়ার্ক একবার যখন দেখবে তখন পাবে। এখন লিখে রাখো অ্যাসার্টিভ অপটেটিভ। অ্যাসার্টিভ অপটেটিভ, হোয়াট ইজ অপটেটিভ? অপটেটিভে আমরা কি করি? অপটেটিভে আমরা সাধারণত আওয়ার উইশেস, এক্সপ্রেস আওয়ার উইশেস অর প্রেয়ার্স। যখন কোনো মাধ্যমের দিয়ে আমি ভালো চাই কারো, তখন আমি প্রেয়ার বলছি। যখন সরাসরি ভালো চাচ্ছি তখন আমি উইশ বলছি। এবং আমরা এর আগের সেশনগুলোতে ন্যারেশন করেছি, দেখবা যে সেই ন্যারেশন করতে গিয়ে আমরা যে সেন্টেন্সগুলো করেছি তাতে মনে হয় তোমাদের এইগুলো মোটামুটি একটা আইডিয়া এসে গেছে। তাছাড়া তো আগের ক্লাসগুলো তো তোমরা এগুলো শিখে এসেছো। তো সেই জন্য অ্যাসার্টিভ অপটেটিভটাও সহজ লাগবে। 2টা বাক্য দেখাচ্ছি। আমি যদি অ্যাসার্টিভ থেকেই শুরু করি, আমি তোমার ভালো চাচ্ছি, তাই না? আমি আই উইশ, ওকে, আই উইশ ইউ মে বি হ্যাপি, আই উইশ ইউ মে বি হ্যাপি, এরকম অ্যাসার্টিভ থাকবে। দ্যাট ইজ আমি আই উইশ সামনে দিয়েছি বলেই ইউর পরে মে আসছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। খুব সহজ। আমি যখন ইম্পারেটিভে যাবো জাস্ট এই আই উইশটা বাদ দিয়ে দেবো,
আর মেটা আমি এখানে লিখব। খুব সহজ, মে ইউ বি হ্যাপি। একইভাবে যদি আমার মে ইউ বি হ্যাপি থাকে, আমি মেকে পরে দিয়ে দেবো, আর ইউর সামনে একটা সাবজেক্ট এবং সেই সাথে উইশ দিয়ে দেবো। উইশের পরিবর্তে কতগুলো শব্দ ব্যবহৃত করে, যেমন আই ডিজায়ার, আই হোপ, এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হতে পারে। কিন্তু আমি যদি কোনো একটা মাধ্যম চাই, তখন প্রে লিখতে হবে, যে আই প্রে। এখানে দ্যাট থাকতে পারে, নাও থাকলেও সমস্যা নেই। আই প্রে একইভাবে দ্যাট থাকতেও পারে, নাও থাকতে পারে দ্যাট। গড মে ব্লেস ইউ। আই প্রে দ্যাট গড মে ব্লেস ইউ। তো সেই ক্ষেত্রে একইভাবে আমরা কি করছি, আই প্রে দ্যাট পর্যন্ত কিছুই আর আমার ইম্পারেটিভে অপটেটিভে লিখতে হবে না। ঠিক আছে, অপটেটিভে লিখতে হবে না। কী লিখবো তখন, মে গড। আই প্রে দ্যাট বাদ দিয়ে দিলাম, মেকে সামনে নিয়ে আসবো, তখন বলবো আমি যে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। এটার মতোই আমি যদি এখন একইভাবে আই প্রে যুক্ত করে দেই, এই জায়গায় যদি অপটেটিভ থেকে অ্যাসার্টিভ আসে, আই প্রে যুক্ত করে দেই, তখন আমাকে গডের পরে মে নিতে হবে, আর এই জায়গাটাতে আই প্রে যুক্ত করে দিতে হবে। আই প্রে দ্যাট গড মে ব্লেস ইউ। এছাড়া কিছু আসে এই ধরনের, যে দ্য প্রেসিডেন্ট মে লং লিভ। দ্য প্রেসিডেন্ট মে লং লিভ। তো একইভাবে আমরা এর সামনে আসবো অপটেটিভের জন্য, মে দ্য প্রেসিডেন্ট লিভ লং। দ্য প্রেসিডেন্ট মে লিভ লং, এখানে লংটা শেষে, দ্য প্রেসিডেন্ট মে লিভ লং, এটাকে আমি মে দ্য প্রেসিডেন্ট লিভ লং। এখানে আমি বলতে পারতাম যে আই উইশ দ্যাট বলতে পারতাম, আই উইশ দ্যাট দ্য প্রেসিডেন্ট মে লিভ লং, অথবা সরাসরি দ্য প্রেসিডেন্ট মে লিভ লং। তাকে আমি যখন দ্য প্রেসিডেন্ট এইভাবে সরিয়ে দিয়ে মেকে সামনে এসেছি, মে দ্য প্রেসিডেন্ট লিভ লং, এরকম থাকে। দেখ, উই প্রে দ্যাট বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ লিভ। একইভাবে আমি মে দিতেও পারি, না দিলেও চলবে। এখানেও মে দ্য প্রেসিডেন্ট যেমন দিলাম, আবার যদি আমি সরাসরি বলতাম লং লিভ দ্য প্রেসিডেন্ট, তা হতে পারে। আমি যদি না দিয়ে বলতাম মে দ্য প্রেসিডেন্ট লিভ লং, আমি দেখতাম যে মে দ্য প্রেসিডেন্ট লিভ লং না দিয়ে লং লিভ দ্য প্রেসিডেন্ট, তাও হতো। একইভাবে উই প্রে দ্যাট বাংলাদেশ লিভ লং, এখানে মে বাংলাদেশ লিভ লং, অথবা আমি দিতে পারি লং লিভ বাংলাদেশ। তো এইভাবে আমাদের অ্যাসার্টিভ আর অপটেটিভ, ওদিকে অ্যাসার্টিভ ইম্পারেটিভ দুটো তোমরা দেখলাম। তো নেক্সট দিন অ্যাসার্টিভের সাথে এক্সক্লেমেটরিটা আমি একসাথে দেখাবো। অপটেটিভটা নেক্সট দিনের পোর্শনে ছিল, সেই জায়গায় আমি আজকে দেখিয়ে নিলাম। অ্যাসার্টিভ ইম্পারেটিভের সময় কম লাগে দেখে এবং সহজ আছে তাই। এই অবসরে আমি তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভটা একটু দেখা নিতে যাচ্ছি। তাহলে শেষের দিন যদি অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি দেখায়, তাহলে অল কাইন্ডস অফ সেন্টেন্স দ্যাট আর ইন 5 কাইন্ডস, এগুলো শেষ হয়ে যায়। এই ধরনের উপরে আমরা বোর্ড এক্সামের কোয়েশ্চেনগুলো থেকে পরীক্ষা ফ্রাইডেতে করতে পারি, এবং নেক্সট উইকে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে কাজ করব। এবং সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স উইল টেক টাইম, অ্যাটলিস্ট 2 or 3 ক্লাসেস সময় লাগবে।
সেই জন্য আমি অন্যগুলো একটু তোমাদেরকে গুছিয়ে নিতে যাচ্ছি। অ্যাফার্মেটিভ নেগেটিভটা তোমরা একটু দেখো। অ্যাফার্মেটিভ নেগেটিভটা আমরা মোটামুটি গোটা 10টা রুলস যদি আজকে করে ফেলতে পারি তাহলে এই ধরনের বেশি কমন আসে, আর আনকমন কিছু থাকলে আমরা কোশ্চিনে ফেস করলে এখন সলভ করতে পারবো। রুলস তৎক্ষণাৎ যা লাগে বলে দিই। পরবর্তী হেডলাইন দাও, ট্রান্সফরমেশন বিটুইন অ্যাফার্মেটিভ ভাইস ভার্সা। যেভাবে নেগেটিভে যাব সেইভাবে আমরা অ্যাফার্মেটিভে ফিরে আসবো। অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে রুলস ওয়াইজ করি, হেডলাইন দাও, রুলস 1 লেখো। দেখবে যে কিছু কোশ্চিনে যেই অ্যাফার্মেটিভটাতে দেখবে দেয়া বাক্যে এই 4টা পার্টস স্পিচে কোনো একটা প্রাধান্য পেয়েছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব অথবা অ্যাডভার্ব। এই 4টার কোনো একটা প্রাধান্য পেয়েছে। তখন তুমি এটা নেগেটিভ করার জন্য আমার সাথে এইভাবে লিখো, হিন্টসটা দিয়ে রাখো রুলসের, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই ক্ষেত্রে নাউন কিংবা অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্ব যেটাই পাচ্ছ, আমরা এর একটা অ্যান্টোনিম লিখব। অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখব। কে সহ লিখব? অ্যান্টোনিম লিখব কাকে সহ? আমরা অ্যান্টোনিম প্লাস নট সহ। কিন্তু সেই নটটা কি? সেই নটটা হবে টেন্স অনুযায়ী। নট অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী তোমাকে নটটা বসাতে হবে। একইভাবে আমি যদি নট সহ কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পাই, তো আমরা বিপরীত প্রক্রিয়ায় নেগেটিভকে অ্যাফার্মেটিভ করার সময় নট বাদ দিয়ে আমি ওটার বিপরীত শব্দ লিখলেই আমার অ্যাফার্মেটিভ অর্থ ঠিক থাকবে। এই প্রক্রিয়াটা নেওয়ার কারণ হচ্ছে অর্থ ঠিক রাখার জন্য। 1 নাম্বার ধরো আছে যে হি ইজ মাই ফ্রেন্ড। সেক্ষেত্রে আমরা কী করবো? ফ্রেন্ডকে এখানে নাউন হিসেবে পেয়েছি, এটাই প্রাধান্য পেয়েছি পুরো বাক্যের ভিতরে। আমরা জাস্ট এটা টেন্স হিসেবে হি ইজ নট দিয়ে মাই লিখে ফ্রেন্ডকে আমরা করে দিতে পারি, এনিমি করে দিতে পারি। এটা আমাদের বিপরীত শব্দ, কিন্তু টেন্স অনুযায়ী ইজ নট হলো, তাই না? নাম্বার 2 আমি যে অ্যাডজেক্টিভ বলি, শি ইজ সো স্মার্ট, এটা থাকবে। আমি এটাকে যেমন আমরা এখানে নেগেটিভ করলাম, এটাকে যদি নেগেটিভ করি তাহলে শি ইজ ইজন্ট। স্মার্টের বিপরীত হচ্ছে আনস্মার্ট। শি ইজ নট আনস্মার্ট। আর সো থাকলে বা ভেরি থাকলে অ্যাট অল লিখতে হয়। শি ইজ নট আনস্মার্ট অ্যাট অল। তাহলে আমার আনস্মার্ট বিপরীত শব্দ হলো, নট পেশ হয়ে গেলো, তার মানে সে আসলে স্মার্ট, অর্থ ঠিক থাকলো। নাম্বার 3 দেখো, he agrees with me. আমার সাথে দ্বিমত পোষণ করে। এটার যদি আমি নেগেটিভ করতে চাই, একইভাবে অ্যাগ্রি অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাগ্রি, এবং এটা 3rd পারসন সিঙ্গুলার সিম্পল প্রেজেন্ট। তাহলে কী করতে হবে? হি ডাজন্ট disagree. He doesn't disagree with me. He agrees with me. He doesn't disagree with me. এবং লাস্ট ওয়ান, অ্যাডভার্ব। You walked slowly. তুমি ধীরে ধীরে হাঁটছিলে বা হেঁটেছিলে। You walked slowly, তুমি ধীরে ধীরে হেঁটেছিলে। Walked past, তা আমি কী বলেছিলাম? টেন্স অনুযায়ী নেগেটিভ করতে বলেছি না? তো টেন্স অনুযায়ী কী হয়? মেইন ভার্ব থাকলে, কালকে যারা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আমার ক্লাসে করেছো, পরশু দিনের লাইভ ক্লাসে, তারা দেখেছো আমি কীভাবে ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্বকে আলাদা করে দেখিয়েছি। অ্যাকচুয়ালি এখন কিন্তু অনেক সুযোগ, তোমরা এটাকে কাজে লাগাও, যে আমি কিন্তু অনেক প্রাথমিক অবস্থা থেকে দেখাচ্ছি। কারণ দেখেছি যে
এইচএসসি লেভেল হইলেও দেখা গেছে যে এসএসসি লেভেল এত বেশি দুর্বল থাকে, কিংবা যাদের এসএসসি লেভেল থাকে তারা জেএসসি থেকে এত বেশি দুর্বল হয়ে আসে, তখন তাদের সিলেবাস অনুযায়ী দুর্বল জায়গাগুলোকে দেখানোর কোথাও উল্লেখ থাকে না। ম্যাচিউর জায়গা দেখাতে গিয়ে দুর্বল জায়গাতে, যেহেতু আগের লেভেলে সে দুর্বল ছিল আগের ক্লাসে, সে বুঝতে পারে না। এবং যখন আমাদের ফর্মাল ক্লাসগুলো চলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো সময় খুবই কম, এসএসসি লেভেল 9-10 তাও অনেক বেশি সময়, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো টাইম খুব কম। এতগুলো গ্রামাটিক্যাল বিষয়, এইগুলোকে শেষ করতে গিয়ে প্রাথমিক অবস্থা বলা যায় না। তো এই যে এখন এই ছুটির ভিতরে অনলাইন ক্লাস আমি স্বপ্রণোদিত হয়েই তোমাদেরকে করাচ্ছি, আমার একটা ভলান্টিয়ার সার্ভিস। আমি বলেছি যে করোনা ক্রাইসিসে এটা আমার একটা মানব সেবা, সেই হিসেবে করছি আমি। তো সেখানে আমি তোমাদেরকে কিন্তু এই সুযোগে আমিও সময় বেশি পাচ্ছি, ক্লাসের চাপ বা সিলেবাসের ফর্মালিটিস নেই, পরীক্ষাকে টার্গেট করেই, বোর্ড পরীক্ষা, তোমাদের কলেজ পরীক্ষা সবটাকে টার্গেট করেই কিন্তু আমি সিলেবাস করার শুরুর দিকে প্রাথমিক জায়গাগুলো দেখাচ্ছি। যাদের এই ঘাটতিটা থেকে গেছে, এই সুযোগে এটা পূরণ করে নাও, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। তো ইউ ওয়ার্ক স্লোলি, গতদিনের ক্লাসটা যারা মিস করেছো তারা আমার ইউটিউবে দেখে নিও ক্লাসটা, যে ডিডন্ট ওয়ার্ক হবে, তাই না? তাহলে ইউ, আমি পাস্ট অনুযায়ী সিম্পল পাস্টে এটা ডু ভার্বের এটা পাস্ট বলে ডিডন্ট বের করে নিয়ে আসবো। ইউ ডিডন্ট, মূল ভার্ব ওয়ার্ক থেকে ওয়ার্ক, ইউ ডিডন্ট ওয়ার্ক স্লোলি, ঠিক আছে? ইউ ওয়ার্ক স্লোলি হয়ে যাবে ইউ ডিডন্ট ওয়ার্ক স্লোলি। কী করতে হবে? স্লোলি হয়ে যাবে ফাস্ট, ইউ ডিডন্ট ওয়ার্ক ফাস্ট। আমি যদি অর্থ ঠিক না রেখে শুধু কনভার্সন করতাম, আমি গতদিন বলেছিলাম জেনিক্সিনের দুই প্রকার, কনভার্সন আর ট্রান্সফরমেশন। কনভার্সন হয় একেবারেই নিচের ক্লাস, আর ট্রান্সফরমেশন বোর্ড এক্সামগুলোতে, আমরা বোর্ড এক্সামের ক্লাসগুলোতে ট্রান্সফরমেশনটা করি, তখন অর্থ চেঞ্জ করতে হয়। এই অর্থ চেঞ্জ করতে গেলে আমাকে এটা একটু আগে বলেছি আমি, অ্যান্টোনিম লিখতে হয়। এটা স্লোলির অ্যান্টোনিম হচ্ছে ফাস্ট, স্লোলি অ্যাডভার্ব, ফাস্ট অ্যাডভার্ব। তো ইউ ডিডন্ট ওয়ার্ক ফাস্ট। তো এই মোটামুটি আমার এই ধরনের হলো, এবং উল্টো একই কাজ বিভিন্নভাবে করলাম। ডিডন্ট ওয়ার্ক ফাস্ট থাকলে ডিডন্ট বাদ দিব, ডিডের জন্য ওয়ার্ক লিখবো, ফাস্টকে লিখবো স্লোলি। এইভাবে আমার বিপরীত কাজ করবো। হি ডাজন্ট ডিসএগ্রি উইথ মি থাকলে হি অ্যাগ্রিজ উইথ মি করে দেবো, ডাজন্ট বাদ দিয়ে দেবো, অ্যাগ্রি এস, ডাজের জন্য এস চলে আসবে, অ্যাগ্রি উইথ মি। হি ইজ সো স্মার্ট করেছি, হি ইজ ইন আনস্মার্ট অ্যাট অল। একইভাবে অ্যাট অলের জন্য আমি ভেরি ব্যবহার করতে পারি, সো ব্যবহার করতে পারি। হি ইজ সো স্মার্ট, তো আনস্মার্ট না স্মার্ট হয়ে যাবে। হি ইজ নট মাই ফো থাকলে হি ইজ মাই ফ্রেন্ড, আর হি ইজ মাই ফ্রেন্ড থাকলে হি ইজ নট মাই ফো বা এনিমি। এইভাবে আমরা ভাইস ভার্সা করে করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ট্রান্সফরমেশন, অর্থ ঠিক রেখে। নাম্বার 2 দেখো, একটু আলোচনা, এখানে আলোচনা কম করতে এরকম একটা দিই আমি, একটা সহজ একটা কঠিন হয়ে দেবো যাতে তোমাদের এটা আয়ত্তে আনতে সুবিধা হয়। যদি অ্যাফার্মেটিভে এরকম থাকে, অ্যাফার্মেটিভে যদি তোমরা দেখতে পাও যে অলওয়েজ দিয়ে দিয়েছে, অলওয়েজ, তাহলে নেগেটিভে তোমরা নেভার ব্যবহার করবে। অলওয়েজের জন্য কিন্তু নেভার। জাস্ট এক্সাম্পল একটা দিলে তোমরা বুঝবে যে খুব কমন কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কীভাবে এটা? নেভার, নেভার টেল এ লাই, এরকম। নাম্বার 3-তে আসো। অ্যাফার্মেটিভে যদি দেখতে পাও যে মাস্ট ব্যবহার করেছে, তাহলে তুমি নেগেটিভ ব্যবহার করবে ক্যানট বাট প্লাস মেইন ভার্ব। নেগেটিভে হয় ক্যানট প্লাস প্লাস মেইন ভার্ব, বা আরেকভাবে হয় ক্যানট হেল্প প্লাস ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, যে কোনো ভার্ব করতে। এক্সাম্পল আমি যদি বলি যে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে, আওয়ার প্যারেন্টস
We must obey our parents. We cannot but help যদি দিই ভালো আইনজি। We cannot but কতটুকুর জন্য হচ্ছে? এটুকুর জন্য। মাস্টের জন্য হচ্ছে cannot but, তখন দেবো cannot but obey, তখন ভার্ব ঠিক থাকবে। We cannot but obey our parents। আর আমি যদি cannot but না দিয়ে cannot help দেই তখন ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। যেমন ধরো আমি যদি লিখি যে we must respect our teachers, যদি থাকে কি হতে পারে? we cannot help respecting our teachers। আমি যদি এটাকে লিখতাম we cannot but, তাহলে লিখতাম we cannot but respect our teachers, ঠিক আছে? আবার যদি উল্টো আসতো cannot থেকে we cannot help respecting our teachers, আমি লিখতাম we must respect our teachers, বোধ করতাম we cannot but obey our parents, লিখতাম we must obey our parents। তো মোটামুটি সহজ তিনটা তোমাদেরকে প্রথমে দেখালাম। এখন আমরা চলে যাই একটু কম্পারেটিভলি একটু জটিল। এরকম আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি এরকম যে দেখো যদি দেখতে রুলস নাম্বার 4, যদি তুমি এখানে দেখতে চাও যে সুপারলেটিভ আছে, অ্যাফার্মেটিভ দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রিটা যাদের জানা নাই তারা ডিগ্রির সময় একটা ভালো করে শিখবে। এখন জাস্ট একটু মনে রাখো এরকম, তাহলে নেগেটিভটা হয়ে যায় মনে রেখো পজিটিভ ডিগ্রি দিয়ে হবে, পজিটিভ ডিগ্রি দিয়ে হবে। যেমন আমি যদি অ্যাফার্মেটিভে বলি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নেগেটিভটা কি হবে? নেগেটিভ শুরু করতে ঠিক ডিগ্রির পর থেকে এই জায়গাটা থেকে শুরু করতে হয়, যেখান থেকে এখানকার নাউন বা প্রোনাউন আসে এখান থেকে শুরু করতে হয়, ঠিক আছে? প্রোনাউন না নাউন আসে, নো আদার দিয়ে এই নাউন থেকে শুরু করবো। নাউন দিয়ে তার সাথে যে আছে যেখানে আছে যারভাবে আছে সেটা দিয়ে দেবো। নাউন থেকে ওর সংশ্লিষ্ট পুরোটা দিয়ে দিতে হবে। যেমন আমি লিখবো নো আদার, এইটুকু শুরু করে দেবো পুরোটা এখানে লিখে দেবো নো আদার বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস, এটা হাবোধক আছে সেটাই বসবে, কারণ আমি নো আদারে চলেই গেছি অলরেডি। নো আদার বয় ইন দ্য ক্লাস, ওই ভার্বটা এখানে বয় সিঙ্গুলার প্রেজেন্ট, তাই ইজ হিসেবে চলে আসলো ইজ। এবার বেস্টকে আমি কী লিখবো? পজিটিভিটি অ্যাজ, বেস্টের পজিটিভ গুড অ্যাজ, এই সাবজেক্ট এখানে চলে আসবে হি। তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হয়ে গেল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আবার যদি আসলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, আমি লিখতাম এখানে হি নিয়ে আসতাম এই পাশে হি ইজ, এই যে ইজ, আর এই যে এখানে গুডকে অ্যাজ গুড অ্যাজকে লিখতাম দ্য বেস্ট, তারপর নো আদার বাদ দিয়ে লিখতাম বয় ইন দ্য ক্লাস ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 5 আসি আমরা। যদি দেখতে পাও অ্যাফার্মেটিভে আছে অনলি অথবা অ্যালোন, যে কোনো একটা আছে, তখন তুমি নেগেটিভে দুই রকম ব্যবহার করবে। নেগেটিভে যদি ব্যক্তি পাও, ঠিক আছে, নেগেটিভে যদি তুমি ব্যক্তি পাও তাহলে লিখবে নান বাট, কার পরিবর্তে? অনলি বা অ্যালোনের পরিবর্তে। এবং নান বাট সবসময় সামনে বসে, যার জন্য বসবে তার সামনে বসবে নান বাট। যদি তুমি বস্তু পাও অথবা ঘটনা পাও অথবা অন্য কোনো বিষয় পাও তখন তুমি লিখবা নাথিং বাট। কিন্তু যদি তুমি এখানে সংখ্যা বা বয়স পাও, অ্যাফার্মেটিভের ভিতরে লেখা থাকলে সংখ্যা অথবা বয়স, তখন তুমি লিখবা নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা হয়, নট মোর দেন অথবা নট লেস দেন।
তাহলে তিনটা ক্ষেত্রে মনে রাখি আমরা অ্যাফার্মেটিভ যদি অনলি বা অ্যালোন পাই, নেগেটিভ করতে গিয়ে ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট লিখবো অনলি বা অ্যালোনের পরিবর্তে, বস্তু বিষয় বা ঘটনা থেকে নাথিং বাট লিখবো অনলি বা অ্যালোনের পরিবর্তে, নট মোর দেন বা নট লেস দেন লিখবো সংখ্যা বা বয়স থাকলে অনলি বা অ্যালোনের পরিবর্তে। আমরা এক্সাম্পলে যাই, আমি যদি বলি যে অনলি গড ক্যান হেল্প আস, অনলি গড ক্যান হেল্প আস, এখানে আমরা ব্যক্তি বলতে পার্সন দিয়েছি, গড অবজেক্ট পার্সন সব কিছু ঊর্ধ্বে, তবু আমরা গডকে ব্যক্তির যে নিয়ম সেভাবে লিখব। তাহলে আমরা এই যে অনলি সামনে দেখেছি বলে যে দিচ্ছি তা না, অনলি সবসময় সামনে, অনলি পরিবর্তে লিখতে হবে। আমি যখন নেগেটিভ করব কি লিখব, নান বাট, নান বাট, তারপর যা আছে তাই। অনলি পরিবর্তে নান বাট লিখলাম, তুমি সরাসরি তুলে দেবা গড ক্যান হেল্প আস, none but God can help us. Number 2, he alone came here. দেখো তো এবারে alone পরে আসবে, তাহলে কি he none but হবে, তা না, এই none but আগেই হবে। he alone came here, তাই আমি he পরিবর্তে নয় অ্যালোনের পরিবর্তে লিখছি, কিন্তু অ্যালোন সামনে চিন্তা করে নিয়ে লিখতে হবে none but, none but he came here। এবার চলে আসো নাম্বার 3, আমরা সাবজেক্ট বা বস্তু ঘটনা হিসেবে কিছু চিন্তা করি, বিষয় হিসেবে আমি দেখব যে অনলি ইংলিশ ইজ টট হিয়ার, মানে শুধু ইংরেজি শেখানো হয়, তাহলে কী দেবো, অনলি পরিবর্তে কী লিখবো আমি, নাথিং বাট, নাথিং বাট English is taught here, nothing but English is taught here, nothing but এখান থেকে ঠিক আছে, এটা আন্ডারলাইন করেছি। নাম্বার 4, he is only 12, he is only 12, এখানে অর্থটা হিসেবে আমরা নট মোর দেন নট লেস দেন ব্যবহার করতে পারি, গ্রামাটিক্যালি দুটাই কারেক্ট। হি ইজ অনলি 12, আমি যদি বলতে চাই যে আসলে সে শুধুমাত্র 12, এখানে আমার কথার ভিতরে এটা প্রকাশ পাচ্ছে। আমি যদি কথাটা বলতে পারি যে সে 12 চাইতে বেশি নয়, আমি ইজ নট মোর দ্যান 12, মানে আমি তাকে 12-র মধ্যে রাখার চেষ্টা করছি। আর সে 12 চেয়ে কম নয়, হি ইজ নট লেস দ্যান 12, তখন বোঝা যাচ্ছে আমি কিন্তু 12 চাইতে বেশি কিনা সেটা বলতে যাচ্ছি। অর্থাৎ আমি কি বলতে চাই তার উপর নির্ভর করবে, কিন্তু গ্রামাটিক্যালি দুটোই কারেক্ট। আমি লিখতে পারি হি ইজ অনলি 12, আমি লিখতে পারি হি ইজ নট মোর দ্যান 12, সে 12 বছরের বেশি নয়, অথবা হি ইজ নট লেস দ্যান, ঠিক আছে, লেস দ্যান 12। তো এইভাবে আমরা গোটা 5টা রুল এখন পর্যন্ত করেছি, আর গোটা 5টা রুল হলে আমাদের কমন পাওয়ার মতো হয়ে যায়। দেখো আমরা পরবর্তী আর কটা রুলস দেখার চেষ্টা করি। তোমরা এর আগে 5টা ভালো করে তুলে নাও, যদি মিস করে থাকো তো আমাকে অনলাইনে জানাবো, মেসেঞ্জার স্যার আমার জায়গায় মিস হয়েছে। আর আমাকে জানাবার আগে আমার ইউটিউবে চলে গিয়ে তোমরা দেখতে পারবে, আমার ইউটিউবের অ্যাড্রেসটা আমাকে জানা আছে, তবুও লিখে নাও 3S, কী দিবে 3S। আমার ইউটিউব হচ্ছে, আমার ইউটিউবে তুমি যাবা, এটা সার্চ দিবা 3S দিয়ে, সিরাজ সার্চ স্টেপ, সিরাজ সার্চ স্টেপ, 3S এর সিরাজ সার্চ স্টেপ ফর ইংলিশ। যে কোনো পিছনের ক্লাস যারা মিস করেছো, রুটিন জানতে না, অথবা বসার সময় পাও নাই বা ইচ্ছা হয় নাই, এর পরবর্তী থেকে আর অনিচ্ছা করো না, রেগুলার আধা ঘন্টা 1 ঘন্টা আমি ক্লাস করাই মাত্র, সপ্তাহে 3 দিন, তোমাদের যারা আমার চলছে একাডেমিক্যালি। কিছুদিনের মধ্যে আমি এখানে রাইটিং পার্টও দেখাবো, কীভাবে রাইটিং পার্ট বানিয়ে লিখতে হয়, কমন না এলে ভালো মার্কস পাওয়া যায়, কী কী আইটেম থাকবে দেখাবো আমি। তো তোমরা যারা পিছনে ক্লাস মিস করেছো অবশ্যই এখানে সার্চ দিলে তোমরা পাবে পিছনে ক্লাসগুলো। আর আজকের ক্লাসের বাকি অংশ দেখো। 6 নাম্বার অ্যাফার্মেটিভে আমি যদি দেখতে পাই যে লেখা আছে অ্যাফার্মেটিভে বোথ বা বিসাইডস, বোথ অথবা বিসাইডস লেখা আছে, তাহলে নেগেটিভে কি হয়? নেগেটিভে হবে
নট অনলি বাট অলসো, ঠিক আছে? নট অনলি ডট ডট দিলাম, ওর মাঝখানে কথা আছে, বাট অলসো, নট অনলি বাট অলসো। যেমন একটা অ্যাফার্মেটিভ এরকম থাকতে পারে যে হি ইজ বোথ মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, ফ্রেন্ড অ্যান্ড গাইড, হি ইজ বোথ মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, সে আমার বন্ধু এবং পথ প্রদর্শক। নেগেটিভ কী হতে পারে? হি ইজ, বোধ তো আছে দুটার জন্যই, বোধটা উঠে যাবে, উঠে গিয়ে প্রথমটার জন্য বসবে নট অনলি, হি ইজ নট অনলি মাই ফ্রেন্ড, আর দ্বিতীয়টার জন্য বসবে অ্যান্ড উঠে যাবে, দ্বিতীয়টার জন্য বসবে বাট অলসো মাই গাইড, বাট অলসো মাই গাইড। এখানে হি ইজটা কমন শব্দ, মাই দুই জায়গায় প্রোনাউন বলে সাথে সাথে গেছে, এরা সাথে সাথে যাবে, নাউনের সাথে অবিচ্ছেদ্যভাবে প্রোনাউন অ্যাডজেক্টিভ এসে থাকে, ওদেরকে সরাতে পারবে না। প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রিপোজিশন পার্টিসিপল এগুলো সাথে সাথে থাকবে, এই নাউনকে প্রিমডিফায়ার বা পোস্টমডিফায়ার করে যারা থাকে আগে পরে। কিন্তু বোথ আর অ্যান্ড তুলে দিয়ে তুমি এই প্রথম যে আনকমন অংশ, হি ইজ কিন্তু কমন, প্রথম আনকমন অংশ নট অনলি এই আনকমন ওয়ান বসাবা, আর বাট অলসো আনকমন টু, ওটা ফ্রেন্ড ছিল, এটা গাইড, দুই জিনিস না আনকমন তো, আর হি ইজটা কমন, তাই জন্য আমরা এখানে জিনিসটা এইভাবে বলতে পারি কমন প্লাস নট অনলি প্লাস আনকমন ওয়ান প্লাস বাট অলসো প্লাস আনকমন টু, এটা মাথায় রাখতে হবে। কমন অংশ আগে রেখে নিব, নট অনলি আনকমনটা আগে দিব, বাট অলসো আনকমনটা পরে দেবো। কখন আমার ভিন্ন রকম হয়, ঠিক আছে? কেমন? দেখা গেল যে কমনটাই শেষে চলে গেল, হ্যাঁ? আমি যদি অ্যাফার্মেটিভ দিই যে বোথ ইউ অ্যান্ড আই শ্যাল গো, এখন দেখবো যে এই শ্যাল গোটা কমন হবে, লাস্টে আসবে, এখন দেখবো আমি নট অনলি ইউ বাট অলসো আই শ্যাল গো, এবার শ্যাল গো কমন শেষে, ঠিক আছে? এবার হয়ে গেছে নট অনলি আনকমন ওয়ান ইউ আর বাট অলসো আনকমন আই টু, এটা আনকমন। এরকমভাবে আগে পরে দিয়ে নট অনলি বাট অলসো মিলিয়ে লিখতে হয়। 6 নাম্বার গেল, এবার 7 নাম্বারে আসো। 7 নাম্বারে তোমরা একটু সহজ দেখাই, এটা মনে রাখো, অ্যাজ ডট ডট অ্যাজ। অ্যাফার্মেটিভে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, ডটে অন্য কথা থাকে, তাহলে নেগেটিভে বসবে ওই একই রকম, নট মোর দেন বা নট লেস দেন। ওই নট মোর দেন লিখবা, অর নট লেস দেন, যে কোনো একটা, ঠিক আছে? অ্যাজ ডট ডট অ্যাজ নেগেটিভ হবে নট মোর দেন আর নট লেস দেন। যেমন দেখো, আমি যদি বলি যে ইউ আর অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ শেরি বাংলা, শেরি বাংলার মতোই মেরিটোরিয়াস। এখানে লিখবো ইউ আর নট মোর মেরিটোরিয়াস, অথবা নট লেস মেরিটোরিয়াস, নট মোর মেরিটোরিয়াস দেন শেরি বাংলা, ঠিক আছে? আবার আমি লিখতে পারতাম নট লেস, এই যে নট মোর না লিখে লিখতে পারতাম নট লেস মেরিটোরিয়াস। আমি শের বাংলা চেতে তোমাকে শের বাংলাকে উপরে রেখে কথা বললে আমি এভাবে বলবো, ইউ আর নট মোর মেরিটোরিয়াস দেন শের বাংলা, শের বাংলা থেকে বেশি না। আমি যদি শের বাংলাকে ছাপিয়ে নিয়ে তোমাকে কথা বলি, আমি বলবো ইউ আর নট লেস মেরিটোরিয়াস দেন শের বাংলা, শের বাংলা চেতে কম না। তো যেটাই করি না কেন, দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। তারপর মোর আর লেস পরিবর্তে ই আর বসতে পারে, লেস সবসময় থাকবে, মোরের পরিবর্তে ই আর বসতে পারে, লেস সবসময় থাকবে। আমি যদি বলি যে ইউ আর টলার দেন আই, এটা অ্যাফার্মেটিভে বললাম যে ইউ আর টলার
না, ইউ আর অ্যাজ টল অ্যাজ আই, ইউ আর অ্যাজ টল অ্যাজ আই, তুমি আমার মতোই লম্বা। এখন হয় ইউ আর নট, এখন মোর টল তো হয় না, এক সিলেবলে হয় ইয়ার, একের বেশি সিলেবল মেরিটোরিয়াস 3টা সিলেবল ছিল, তাই মোর বসলাম। ইউ আর নট টলার দেন আই, টলার দেন আই। তবে লেস বললে তখন কিন্তু আর অন্যটা না, লেসই বসে। তখন লিখবে ইউ আর নট লেস টল দেন আই, যে কোনো একটা লেখা যাবে। ইউ আর নট টলার দেন আই, ইউ আর নট লেস টল দেন আই। আর এটা ইউ আর অ্যাজ মেরিটোরিয়াস শেরে বাংলাকে লেখা যাবে ইউ আর নট লেস মেরিটোরিয়াস দেন শেরে বাংলা, অথবা ইউ আর নট মোর মেরিটোরিয়াস দেন শেরে বাংলা। নাম্বার 8 দেখো, যদি আমাদের এরকম থাকে যে অ্যাফার্মেটিভে থাকলো এই ধরনের বাক্য, অ্যাজ সুন অ্যাজ প্লাস অ্যাজ সুন অ্যাজের সাথে পাস্ট ইনডিফিনিট দিলাম, তাহলে একটা কমা ব্যবহার করতে হবে। ব্যবহার করে আবার আমি পাস্ট ইনডিফিনিট দিলাম, পাস্ট ইনডিফিনিট, এটা কমাটা বক্সে রাখলাম। অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনিট কমা পাস্ট ইনডিফিনিট, এটাকে আমি নেগেটিভ ডিল করতে চাই, তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে ব্যবহৃত হয় সুন অ্যাজ নো সুনার। অনেকে বলে নো সুনার হ্যাড, হ্যাডের কথা পড়ে, এটা একটা পজিটিভ ডিগ্রি অ্যাজ সুন অ্যাজ, এটা একটা নেগেটিভ কম্পারেটিভ নো সুনার। এরপরে পাস্ট ইনডিফিনিট ছিল না এখানে, এর পরিবর্তে তুমি লিখবা পাস্ট পারফেক্ট। কিভাবে লিখতে হবে সেটা? ইন ইন্টারোগেটিভ ফর্ম, পাস্ট পারফেক্ট ইন ইন্টারোগেটিভ ফর্ম, এটাই হ্যাড আসবে সামনে। কমার পরিবর্তে এখানে দেন আসবে, কমা আর বক্স থেকে একটু আলাদা চিহ্নিত করছি, দেনের মান এ দিয়ে হবে, এবং পাস্ট ইনডিফিনিট। যদি আমি লিখতাম অ্যাফার্মেটিভ বাক্য যে as soon as he came, comma, I went away, সে আসার সাথে সাথে আমি চলে গেলাম। as soon as এর পরিবর্তে কি লিখবো? no sooner had he come, প্রশ্ন করলে কেম কে, হি কেম কে, হ্যাড হি কাম লিখতাম না, সেটা আমি যদি কেম কে ডিড হি কাম তো লিখতাম, যদি পারফেক্ট করতাম, পাস্ট পারফেক্ট করলে আমি হি হ্যাড কাম বানাইতাম, বানায় হ্যাডকে সামনে নিয়ে এসে প্রশ্ন করতাম হ্যাড হি কাম। তাই বলেছে পাস্ট পারফেক্ট ইন ইন্টারোগেটিভ ফর্ম, নো সুনার হ্যাড হি কাম। কমার পরিবর্তে লিখবে, এই কমার পরিবর্তে দেন, দেন আই ওয়েন্ট অ্যাওয়ে। নো সুনার হ্যাড হি কাম দেন আই ওয়েন্ট অ্যাওয়ে। আবার একইভাবে যদি আসতো নো সুনার হ্যাড হি কাম দেন আই ওয়েন্ট অ্যাওয়ে, উল্টো করে লিখতাম, নো সুনার পরিবর্তে লিখতাম অ্যাজ সুন অ্যাজ, হ্যাড হি কামকে পাস্ট ইনডিফিনিট বানিয়ে নিতাম অ্যাসার্টিভে হি কেম, আর কমার পরিবর্তে দেনের পরিবর্তে কমা লিখে লিখতাম আই ওয়েন্ট অ্যাওয়ে। আর as soon as he came I went away থাকলে as soon as এর পরিবর্তে no sooner he came কে had he come, কমার পরিবর্তে then past ইনডিফিনিট I went away। নাম্বার 9-এ আসো, যদি দেখতে পাও যে কখনো তোমার 9 নম্বরে এরকম as ডট ডট অ্যাজ বা এদের মতোই ছোটোখাটো একটা আছে, আমরা বোধ দিয়ে একটা করলাম, নট অনলি বাট অলসো দিয়ে করলাম, আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলাম, বোধটা বিসাইজ দিয়েও আসতে পারে, এটা আসতে পারে। আর যদি আমরা দেখতে পাই টু টু দিয়ে থাকে 9 নম্বর, এরকম ছোটোখাটো একটা টু টু, অ্যাফার্মেটিভ থাকলেও টু ডট ডট টু দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা টু ডট ডট টু থাকলে আমরা নেগেটিভে গিয়ে লিখবো নট অনলি বাট অলসো, সরি সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এই দ্যাটের সাথে আমাদের ক্যানট বা কুড বা টেন্স হিসাবে আসবে। যেমন আমি যদি বলি যে হি ইজ টু উইক টু ওয়াক, এটা কী করবো? টু উইকের পরিবর্তে লিখবো আমি সো উইক, আর টু ওয়াকে লিখবো দ্যাট, এই হিকে নিয়ে আসবো, কারণ হি এরও সাবজেক্ট, টু উইকের সাবজেক্ট ইজের, ইজ টু উইকের সাবজেক্টও হি, টু ওয়াকের সাবজেক্টও হি, দুটো সাবজেক্ট একই থাকাতে আমি ধরে লিখবো যে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, পাস থাকলে লিখতাম কুডন্ট, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। কিন্তু যদি দুটোর সাবজেক্ট ভিন্ন থাকে, আমি যদি বলি যে ইট ইজ টু হেভি, তখন পরের সাবজেক্টটা লিখে দিতে হবে এখানেই,
ফর মি টু ক্যারি, ইট ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। তখন বোঝা যাচ্ছে যে আমি হচ্ছে ক্যারি করার সাবজেক্ট, আর ইজ টু হ্যাভি সাবজেক্ট ইট। তখন একই রকম, ইট ইজ সো হ্যাভি দ্যাট, ওই যে ফর মি ছিল ওখানে লিখবো আই ক্যানট ক্যারি, ইট ইজ টু হ্যাভি দ্যাট আই ক্যানট ক্যারি। আর ওটা ছিল ইট ইজ হি ইজ টু উইক টু ওয়ার্ক, দুটো সাবজেক্ট একই, হি ইজ টু সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। নাম্বার 10, দ্য লাস্ট ওয়ান, ইম্পর্টেন্ট রুলসগুলোর মধ্যে লাস্ট এটা। এরপরে যদি আরও কিছু রুলসের এক্সট্রা কিছু আসে আমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে সেগুলো আমরা সলভ করবো, তখন তৎক্ষণাৎ রুলসগুলো বলা যাবে। সাধারণত এই 10টার মধ্যে বেশি আসে, আমাদের পরীক্ষার টার্গেট করে আমি ইম্পর্টেন্টগুলো দেখালাম। দেখো নাম্বার 10-এ এরকম থাকতে পারে যে এভরি দিয়ে দেখতে পারো যে অ্যাফার্মেটিভে এভরি দিয়ে আছে কিংবা ইচ দিয়ে আছে, এভরি কিংবা ইচ দিয়ে আছে। হ্যাঁ, তাহলে এভরি, ইচ কিংবা এনি দিয়ে থাকলে নেগেটিভে হবে এইভাবে, পুরো স্ট্রাকচারটা লেখো, দেয়ার বি নো নাউন বাট ভার্ব, দেয়ার ইজ নো নাউন বাট ভার্ব। এটা মুখস্থ করে ফেলো স্ট্রাকচারটা, যে অ্যাফার্মেটিভে যদি থাকে তোমার এভরি, ইচ বা এনি দিয়ে শুরু, তো নেগেটিভে হবে এই স্ট্রাকচারে বাক্যটা হবে দেয়ার বি নো নাউন বাট ভার্ব। বলো, দেয়ার বি নো নাউন বাট ভার্ব। এই বি এর জায়গায় টেন্সের অনুযায়ী বাক্য সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী এটার ভার্বটা বসবে। আমি যদি বলি যে অ্যাফার্মেটিভে যদি বলি এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কী হবে? কালকে বলেছিলাম ইন্টারোগেটিভ, আজকে বলে দেবো, ওটা আনসার বলে দেবো। নেগেটিভ কী হবে? ইন্টারোগেটিভ করেছিলাম হুইচ মাদার হবে আর কি, যখন ইন্টারোগেটিভে যাবো, এখন না, ওটা আমি একটু পরে হোমওয়ার্ক চেক করতে গিয়ে বলছি। কিন্তু এভরি মাদার হয়ে যাবে এই অনুযায়ী, বলো কী হবে? এভরি আছে তাই দেয়ার বি, বি মানে ইচ, যদি মাদার একজন প্রেজেন্ট, দেয়ার ইচ নো নাউন মানে মাদার, দেয়ার ইজ নো নাউন বাট ভার্ব, ভার্ব কি লাভস, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাকি অংশ রেখে দেবো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অর্থাৎ এভরি, ইচ, এনি দ্বারা যে কোনো একটা দ্বারা যদি অ্যাফার্মেটিভ থাকে তো মুখস্থ করে ফেলো, স্ট্রাকচার হবে দেয়ার বি নো নাউন বাট ভার্ব, এটা মাথায় রাখো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি অ্যাফার্মেটিভ নেগেটিভটাও আজকে শেষ করলাম, এবং গত দিনের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের আনসার আজকে আমার হোমওয়ার্ক বলে দেওয়ার কথা, তোমাদের সামনে করব বলে আমি এটা রেখেছি, কারণ তোমার টেকনিকটা দেখবা। গত দিনের হোমওয়ার্ক যারা করেছো মিলিয়ে নাও, যারা করো নাই এখন প্রশ্নটা দেখে তুলে নাও, যাদের তোলা নাই, এবং করে নাও। বেটার হচ্ছে যেগুলো আমি করে রাখতে বলবো, হোমওয়ার্ক অবশ্যই করে রাখবে, তোমার নিজের প্র্যাকটিস হবে করে রাখলে, আমার সাথে মিলিয়ে তোমার কারেকশন করে নেবে। দেখো যদি আমি নাম্বার 1 ধরি, এভরি মাদার লাভস হার চাইল্ড, একই বাক্য, তাহলে কি আমি এটা পাশাপাশি দিই এই জন্য যে স্টুডেন্টরা যাতে ভুল না করে, পরীক্ষা হলে তো খুব টেন্স থাকে মানুষ, তাই না? যত কুল ব্রেনে কাজ করবে তত ভালো। ইন্টারোগেটিভ যদি নেগেটিভ আসলো, নেগেটিভ কথা মনে রাখবা, এভরি শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, আর সাথে সাথে দেয়ার ইজ নো, দেয়ার বি নো, ইজ বললেও ভুল হবে, কারণ ইজ আছে না ওয়াজ আছে, ওয়ার নাই, আর কি হবে তুমি তো জানো না, ওখানে দেখলে বোঝা যাবে। আমার প্রশ্ন যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী বি এর পরিবর্তে আমি বসাবো, তখন শুধু দেয়ার বি নো নাউন বাট ভার্ব, অথবা দেয়ার লিখে বি টেন্স অনুযায়ী পার্সনের নাম্বার অনুযায়ী তখন বসাবো আমি ভার্বটা, তারপর নো দিয়ে নাউন দিয়ে মেন যে ভার্ব থাকবে সেই ভার্বটা যে রূপে থাকবে সেই রূপে লিখে দেবো। কিন্তু এখানে যখন ইন্টারোগেটিভ করতে দিবে এভরি মাদার দিয়ে, এটা কেউ উল্টোপাল্টা করবে না, ইন্টারোগেটিভ দিলেই হুইচ মাদার, আমরা শিখেছি কি হুইচ মাদার লাভস হার চাইল্ড, কারণ কি আমরা বলেছি এভরি, ইচ, এনি দ্বারা যদি কোশ্চিন করতে দেয় তখন আমরা হু অথবা হুইচ প্লাস নাউন, এভরি বডির জায়গায় হুইচ বডি হয় না বলে আমরা হু দিয়েছি, আর এভরি মাদারের জায়গায় হু মাদার হয় না বলে আমরা দিব হুইচ মাদার। বাক্যই বলে দেবো আমাকে কী দিতে হবে, হুইচ মাদার। এখানে আরেকটা নিয়ম শিখেছিলাম 1 নম্বর রুলসে, যে হ্যাঁ থাকলে নাম বদল দিয়ে প্রশ্ন করতে হবে। লাভস থার্ড পারসন নাম্বার, ডাজন্ট লাভ, হুইচ মাদার ডাজন্ট লাভ, লাভস হয়ে গেল ডাজন্ট লাভ হার চাইল্ড,
হুইচ মাদার ডাজন্ট লাভ হার চাইল্ড, কোশ্চেন সাইন দিবে, ভুল করবে না। স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, কি বলতে হবে, হুইচ স্টুডেন্ট, ওয়াজ হয়ে যাবে ওয়াজন্ট। হুইচ স্টুডেন্ট ওয়াজ নট প্রেজেন্ট, কেউ বিপরীত শব্দ লিখতে পারে, কেউ লিখতে পারে হুইচ মাদার হেটস হার চাইল্ড, তখন আর ডাজন্ট লাভ নেগেটিভ করতে হবে না, কারণ বিপরীত শব্দ লিখছি। হুইচ স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট লেখা যাবে, বিপরীত শব্দ লিখছি তাই ওয়াজেন্ট করতে হবে না। আর যদি তোমার এতটা ঝামেলা লাগে তুমি একটা রুলসই মনে রাখো যে হা থাকলে না দিয়ে প্রশ্ন, এভরি ইজ থাকলে বস্তুর ক্ষেত্রে হুইচ প্লাস নাউন এবং হোয়াট যে কোনো একটা, বস্তু আর ব্যক্তির ক্ষেত্রে হুইচ প্লাস নাউন বা হু যে কোনো একটা। তো নো ম্যান ক্যান ডু দিস, আমি যদি হুইচ ম্যান ক্যান ডু দিস, হুইচ ম্যান, এবার ক্যান লিখলাম না বলো তো, গতদিনের মতো ভুল না হয়। হুইচ ম্যান ক্যান ডু দিস কেন লিখলাম, এই দেখো প্রথমেই নো আছে সাবজেক্ট, তাই হুইচ ম্যান মানে একটা নেগেটিভে আছে, তাই আমাকে অ্যাফার্মেটিভ লিখতে হচ্ছে। হুইচ ম্যান ক্যান ডু দিস, কোশ্চেন সাইন। এনিওয়ান ক্যান সলভ দি প্রবলেম, ঠিক আছে, এনিওয়ান ক্যান সলভ দিস প্রবলেম। হু, হুইচ ওয়ান বলতে পারতাম আমি, হুইচ ওয়ান ক্যানট অথবা হু ক্যানট। এবার কিন্তু এনি আছে, হ্যাঁ বোধক এখানে বোঝা যাচ্ছে, কারণ এখানে সাবজেক্টে কোনো নাবোধকের কথা নাই, এখানেও নাবোধক নাই, অতএব আমরা হু ক্যানট অথবা হুইচ ওয়ান ক্যানট যে কোনো একটা। হু একটা আমরা পেলাম, দুটোই ইউজ করা যায়, হু ব্যবহার করা যাবে, আবার হু এর পরিবর্তে হুইচ ওয়ানও ব্যবহার করা যাবে। হুইচ ওয়ান বা হু কান্ট সলভ দ্য প্রবলেম, প্রশ্ন হচ্ছে এনিওয়ান ক্যান সলভ দ্য প্রবলেম, হুইচ ওয়ান বা হু ক্যান সলভ দ্য প্রবলেম। তোমরা আজকের কাজের উপরে কিছু হোমওয়ার্ক নিয়ে নাও, হোমওয়ার্কটা করে রেখো, এই হোমওয়ার্কটা আগামী দিন আবার তোমাদের সামনে আমি সলভ করে দেবো। হোমওয়ার্ক সলভ করে আমরা আগামী ক্লাসে চলে যাব আমরা অন্য আইটেমে, এক্সক্লেমেটরি সাথে চলে যাবো, এক্সক্লেমেটরি। প্রত্যেকে লেখো হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আমার মধ্যে ফর্মালি লিখবে, বাসায় বসে আছে বলে পড়ার সময় কেউ ক্যাজুয়াল হবে না, পড়ার সময় ফর্মাল থাকলে পড়াটা ভালো হবে। হোমওয়ার্ক লেখো। আজকে কী করছি আমরা, আজকে করবো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, চারটা শিখেছি, তিনটা শিখেছি আমরা, তাই না। এক নম্বর দিয়ে লেখো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দিবে, যে তুমি অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করবে, তুমি লিখবে যে হেল্প দ্য হেল্পলেস, এখন সময় না, সবসময় করতে হেল্প দ্য হেল্পলেস, কিন্তু এখন বেশি সময়, কিসের সময়, করোনা আক্রান্ততে যারা অভাবগ্রস্ত হয়ে গেছেন তাদেরকে তুমি হেল্প করতে পারো, যদি তোমার হেল্প যেভাবে তোমার সামর্থ্য আছে, হেল্প করতে চাও যদি তুমি করতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী। তুমি সেটা যে তোমাকে সবসময় টাকা পয়সা দিয়ে করতে হবে তা না, টাকা পয়সার সময় টাকা পয়সা দিয়ে করো, টাকা পয়সা না সমস্যা থাকলে খাদ্য দিয়ে করো, খাদ্য সমস্যা থাকলে পরামর্শ দিয়ে করো, তাই না, তাকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করো, তাও তোমার একটা হেল্প করা হবে। হেল্প দ্য হেল্পলেস, এটা কী করবো আমরা, অ্যাসার্টিভ করতে হবে। কিসে দিয়েছি, ইম্পারেটিভ দিয়েছি, এটা করবা অ্যাসার্টিভ। নাম্বার 2, ডোন্ট স্মোক, এটাকে অ্যাসার্টিভ করবা, অ্যাসার্টিভ করবা। এটা ইম্পারেটিভ করো যে ইউ শুড বিহেভ ওয়েল, এটা কি করবা, ইম্পারেটিভ। আমি যদি বলি যে হি উইল নট প্লে, এটাকে ইম্পারেটিভ করবা, ঠিক আছে, এটা ইম্পারেটিভ হবে, করবা। নাম্বার 5, মে গড ব্লেস ইউ, এটাকে করবা তোমরা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। আমি যদি বলি যে আই উইশ দ্যাট ইউ উইল সাকসিড, আমরা কিন্তু যেখানে লিখেছিলাম যে অ্যাসার্টিভ, এটা আই উইশ দ্যাট ইউ মে হতে পারে, ইউ উইলও হতে পারে, প্রশ্ন থাকতে পারে আই উইশ দ্যাট ইউ মে সাকসিড, আই উইশ দ্যাট ইউ উইল সাকসিড, ঠিক আছে। আমার উত্তর যেটা হবে সেটা যদি প্রশ্ন থাকে, আমি যদি এই উত্তরটা লিখি, যে কোনো একটা লিখতে হবে, আই উইশ দ্যাট ইউ উইল সাবজেক্ট, আই উইশ দ্যাট সাকসিড, আই উইশ দ্যাট ইউ মে সাকসিড। নাম্বার 7, আমরা এবার অ্যাফার্মেটিভ নেগেটিভে আসি। আমি যদি বলি যে
only teachers were present, এটাকে নেগেটিভ করবে, ঠিক আছে, এটাকে নেগেটিভ করবে। নাম্বার 8 আমি যদি বলি যে you are not as cruel as he, এটা করবে তুমি অ্যাফার্মেটিভ। নাম্বার 9 করবা as soon as I called him he attended, এটা করবা তোমরা নেগেটিভ। লাস্ট ওয়ান 10 নাম্বার একটা নাও। নাম্বার 10 everyone wants to be successful, এটাকে তোমরা করবা নেগেটিভ। everyone wants to be successful। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 10টা সেন্টেন্স করে রাখবো যেগুলো আজকে শিখিয়েছি ট্রান্সফরমেশন। আর আমরা আগামী ক্লাসে আমার রুটিন আছে দেখবা, তোমাদের কাছে আমি অনলাইনের রুটিন দিয়ে দিয়েছি তোমাদের মেসেঞ্জারে। যারা রুটিন পাও নাই আমার ফেসবুকে দেখবা, তাও যদি না পাও আমার মেসেঞ্জারে সার্চ করো, সিরাজুল ইসলাম আসাদ বলে আমার মেসেঞ্জারে সার্চ করবে। মেসেঞ্জার না পেলে বুঝবে তোমার সাথে আমার লিঙ্ক নেই, তুমি রিকোয়েস্ট পাঠাবে, আমি রিকোয়েস্ট দেখে তার সে আমাকে খুঁজে পাবে না মোবাইলে যে আমার সাথে রিকোয়েস্ট করো নাই, রিকোয়েস্ট করবে। ওটা তো ফেসবুক ফ্রেন্ড হওয়ার তো একটা মানে ওয়ে, রিকোয়েস্ট করবে, আমি তোমাদের ওটা চাপ দিয়ে রিকোয়েস্টটা নিয়ে নিলে তোমরা সব পাবে আমার যেখানে যা আছে, এবং প্রিভিয়াস ক্লাসগুলোও পাবে। এবং আগে বলেছি যে প্রিভিয়াস ক্লাস তোমরা এই যে এই ঠিকানায় সার্চ দাও, ইউটিউব 3S সিরাজ সার্চ ফর ইংলিশ। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে। সবাই নিয়মিত পড়াশোনা করো, সুস্থ থাকো, সব সাবজেক্ট ভালো করে পড়ো, বাসায় বিনোদন বিশ্রামের পাশাপাশি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।